আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আজ 4/1/2025 22 ইংরোজ মঙ্গলবার হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে দুই বাংলা প্রিয় ভালোবাসা ভালো লাগার ডাক্তার ছাত্রছাত্রী ভাই ও বোনদের 286তম ক্লাসে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকের আলোচ্য বিষয় আমাদের স্যার যিনি আজকের আলোচনা করবেন, ওনার একটি জার্নি, যেটা আমরা আমাদের স্যারের নাম দিয়েছেন মিনার্কি টু মেনোপজ, বিগ জার্নি অফ ফিমেলস। এটার এপিসোড নাম্বার 10 আজকে। আর এই বিষয়ের মধ্যে আজকে যেই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন সেটি হলো যে ফিজিওলজি অফ ফার্টিলাইজেশন। আর এই পর্বটি আলোচনা করতে আসছেন আমাদের সকলের প্রিয়, যিনি প্রতিটি ক্লাস ওনার মেধা মনন দিয়ে খুব যত্ন সহকারে আমাদের কাছে আসলে উপস্থাপন করেছেন এবং আজকেও করবেন আশা করি। তিনি আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন, DHMS অনার্স, DI হোম লন্ডন, হোমিও রত্ন বাংলাদেশ, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। এইটার সাথে একটু নতুনত্ব অনেকেই জেনে থাকতে পারেন, তারপর আমি একটু নতুনত্ব কিছু জানানোর চেষ্টা করি। আপনারা জানেন যে অতিথি সম্পর্কে। তো আজকে যেটি আমি জানাতে চাই যে শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার, উনি ছোটবেলা থেকেই আসলে সাহিত্যের প্রতি খুবই অনুরাগী ছিলেন। যদিও উনি পরে সায়েন্স নিয়ে আসলে পড়াশোনা করেছেন, ওনার প্রিয় সাবজেক্ট আমরা জানি যে ফিজিক্স। উনি এতটাই সাহিত্য প্রেমী ছিলেন যে নিজের উৎসাহে সপ্তাবলাকা নামে একটি পত্রিকা বের করতেন। যদিও তা এখন বন্ধ হয়ে গেছে, তবে গত 14 বছর ধরে যৎ সামান্য নামে একটি স্বাস্থ্য পত্রিকা বের করেন ডক্টর নীলকমল বর্মন। স্যার পশ্চিমবঙ্গের বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকা নিয়মিত লেখেন। ওনার 16টি হোমিওপ্যাথির উপর বই আছে। তো শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার একজন বিশুদ্ধ হোমিওপ্যাথি চর্চার প্রশিক্ষক এবং বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার কয়েকজন ডাক্তারের মধ্যে একজন লেখক, শিক্ষক এবং গবেষক। পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের ভালোবাসায় শিখত মোহাম্মদ রাইসুল ইসলাম খান আছি, সাথে আছি। আমি স্যারকে ডাকার আগে আমি সবার অনুরোধ করব যে আপনারা অবশ্যই মাইক্রোফোনটি বন্ধ রাখবেন এবং ক্যামেরা অন করবেন না। তাহলে যেহেতু আমরা আগে অ্যানাউন্স করে দিয়েছি, আপনাদেরকে মেসেজের মাধ্যমে আমরা জানিয়ে দিব। দেন যদি আপনারা সেটা আপনাদের সংশোধন না করেন, আমরা রিমুভ করতে বাধ্য হব। তো আমি এই বলে আমি আমাদের শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করছি, স্যার আপনার ক্লাসটি যদি শুরু করতেন। নমস্কার সুধীবৃন্দ। আজ 286 এপিসোডে, হোমিও দর্পণের এপিসোডে জানুয়ারি মাসের 4 তারিখে আমি অভিনন্দন জানাচ্ছি। বিগ জার্নি। আজকে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিজিওলজি অফ ফার্টিলাইজেশন। ফিজিওলজি অফ ফার্টিলাইজেশন। তো আসল কথা হচ্ছে এই ফিজিওলজি অফ ফার্টিলাইজেশন পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস তার আগে জেনে নিতে হবে। যে জিনিসটা আমাদের জানা উচিত, আমি ফিজিওলজির ক্লাসে অলরেডি প্রথম ক্লাসেই বোধহয় মেনস্ট্রুয়েশন সম্বন্ধে আমার সাধ্যমতো আমি একটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম। হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন? সেখান থেকে আমার সব থেকে প্রিয় বই সিসি চ্যাটার্জির, এবং পরবর্তী থেকে বিবেচনা করেছিলাম। আজকের যে জায়গাটা আলোচনা করব সেটা প্রত্যেকটা বইয়েই আছে। তার আগে ফার্টিলাইজেশনের আগে আমার মনে হচ্ছে আমি যেভাবে জার্নিটা করছি বা বলছি, তাতে এই সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড সম্বন্ধে যদি একটু না জানি, তাহলে কিন্তু আমাদের কিছুটা অসুবিধা হবে। যারা আমরা বিবাহিত বা বিবাহিতা বা দাম্পত্য জীবন পারি, বা যারা মেডিকেল স্টুডেন্ট, তারা প্রত্যেকেই কিন্তু এই ডেঞ্জার পিরিয়ড এবং সেফ পিরিয়ড সম্বন্ধে ওয়াকিবহাল আছেন। তবে যেহেতু আমাদের এই হোমিও দর্পণের সব থেকে বৈচিত্র্য হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমডি পর্যন্ত, এবং আমাদের অনেক শিক্ষক থাকেন এবং অনেকেই থাকেন যারা
হোমিওপ্যাথিকে ভালোবেসে এখানে আসেন তাদের সম্বন্ধে হয়তো আমরা খুব একটা চিন্তা ভাবনা করার সুযোগ পাই না, যেহেতু এটা একটা বায়োলজিক্যাল ফেনোমেনা। এখানে কিন্তু আর হোমিওপ্যাথি এলোপ্যাথি বলে কোনো ব্যাপার নেই, আয়ুর্বেদ ইউনানি বলে কোনো ব্যাপার নেই, গোটাটা একটা ফিজিওলজির ব্যাপার, সেটা কিন্তু আমাদের জানা উচিত। সেই জন্যই আমি অন্তত সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড সম্বন্ধে একটু আধটু দু একটা কথা বলতে চাই। তাতে আমাদের কতকগুলো ভ্রান্ত ধারণা আজকে দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। যদি কারো ভ্রান্ত ধারণা থাকে, তবে আজকালকার যুগে আর কেউ ভ্রান্ত থাকে আমি মনে করি না, কারণ প্রত্যেকে আমরা স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং আমাদের এই মহিলাদের প্রেগনেন্সির ব্যাপার বা মেনস্ট্রুয়েশনের ব্যাপার বা তাদের যে রকম ডিস্টারবেন্সেস হয়, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা আজকে যথেষ্ট সংবেদনশীল এবং আমরা স্কুল থেকে সে পাঠ বেশ কিছু ক্ষেত্রে পাচ্ছি বা আমাদের অনেক স্বাস্থ্য দপ্তর সেগুলোকে জানিয়ে দিচ্ছে এবং সেটা জানানো উচিত। যাই হোক, জেনারেলি যেটা হয়, একজন হেলদি হিউম্যান বিং বা অর্থাৎ একজন হেলদি মহিলার প্রতি 28 দিন অন্তর যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় সেটা আমরা জানি +4। 28 দিন মানে যে একদম অঙ্ক কষে মেনে কি ম্যাথমেটিক্স মেনে 28 দিন ছাড়া হবে, সেটা পৃথিবীতে খুব কম সময়ই হয়। যেটা হয় সেটা হচ্ছে 28 দিন +-4, 4 দিন আগে হতে পারে, 4 দিন পরে হতে পারে। এবার হচ্ছে কি যে আমরা আগেই তো জেনেছি যে আমাদের ওভুলেশনের ডেট হচ্ছে মোটামুটি ভাবে মেনস্ট্রুয়েশন শুরু হবার ঠিক 14 দিন পর। সেখানেই লেখা আছে আইদার 2 দিন আগে আইদার 2 দিন পরে। তাহলে আপনার যে রঙিন ছবিটা দেখতে পাচ্ছেন, তাহলে আমি জানতে চাইছি, আমরা হিসেবে সুবিধার জন্য আমি ধরে নিলাম যে আজকের 1 তারিখ 1 জানুয়ারি, কারো যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে 1, 2, 3, 4 পর্যন্ত তা স্বাভাবিকভাবে থাকবে। কারো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন 5, 6, 7 দিন পর্যন্ত গড়িয়ে যায়। 4 to 5 days +-2 days, এইটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। কারো ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন হয়। তারা অসুস্থ বলবো না, বিভিন্ন কারণে কিন্তু তাদের একটু কম হতে পারে অথবা বেশি হতে পারে। এইবার দেখা যাচ্ছে কি, দেখুন মজার ব্যাপার, তাহলে ওভুলেশন কবে হবে বলেছিলাম? আমার যদি কার্সারটা দেখেন তাহলে দেখতে পাবেন 12 থেকে 13 দিনের মাথায়। দেখুন এখানে গ্রিন কালি দেওয়া আছে। এইখানে একটা ব্যাপার আছে, একদম 14-12 দিনের মাথায় হবে তার কোনো কিন্তু ব্যাপার নেই। 2 দিন আগে হতে পারে, 2 দিন পরে হতে পারে। তাহলে 2 দিন আগে যদি হয় তাহলে দেখা যাচ্ছে 12 থেকে 2 দিন বাদ দিন, তাহলে 10 তারিখ থেকে তার ওভুলেশন হতে পারে। তাহলে 10 তারিখে যদি ওভুলেশন হতে পারে, সেটা যেরকম, তাহলে 10 তারিখটাকে আপনি মার্ক করে রাখুন। এদিকে 12 জায়গায় আপনি আরো 2 দিন পিছিয়ে দিন, তাহলে 14 তারিখ। আবার একদিন এই জন্য পেছাতে হবে, কারণ কোনো হিউম্যান বডি, কোনো ভদ্রমহিলার একদম অঙ্ক কষা হয় না বলেছি, তাহলে 16 তারিখ। তাহলে দেখা যাচ্ছে এই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যে কোনো একটা সময় তার ওভুলেশন হতে পারে, সেটা মাত্র 2 দিন স্থায়ী হবে একটা ওভাম। এইবার দেখা যাচ্ছে তাহলে যার 16 তারিখে ওভাম সিক্রেশন হলো, তাহলে সেই ওভামটা নিশ্চয়ই 18 তারিখ পর্যন্ত বেঁচে থাকতে পারে। আরো একটা দিন তো কোনো কারণে বেঁচে থাকতে পারে, বা 3 দিনের জায়গায় 4 দিন, তাহলে 19 তারিখ পর্যন্ত কিন্তু তার ওভাম বেঁচে থাকার একটা সম্ভব। যদি তার 15 কি 16 তারিখে হয়, একটু যদি আগে হয় তাহলে 8 তারিখ থেকে তার যেতে পারে। তাহলে ওভামের অস্তিত্ব আমরা পাচ্ছি কবে? এই 8 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত। আমরা ইচ্ছা করে একটু বাঁদিকে বেশি হয়, আর এই 2 দিন পর্যন্ত এক্সটেন্ড করব যদি 2 দিন পরে হয়, কারণ এটা একটা তো আমরা পিরিয়ড বা ডেঞ্জার পিরিয়ড সম্বন্ধে চিন্তা ভাবনা করছি। এইবার দেখো, একটা স্পার্ম যেটা 72 ঘন্টা বাঁচে, সে কি করছে? সে কিন্তু একটা ওভামের জন্য অপেক্ষা করছে, ফার্টিলাইজ হবে বলে। ওভামও যেরকম অপেক্ষা করছে একটা স্পার্মকে পাওয়ার, একটা স্পার্মও ঠিক সেইভাবে অপেক্ষা করছে একটা ওভামকে পাওয়ার জন্য। তাহলে যদি কারো ওভুলেশন ধরে নিলাম এই 10 তারিখে হয়, তাহলে 12 তারিখে বাঁচবে। তাহলে আমাদের যদি সহবাস বা স্ত্রীর যেটা সহবাস, সেটা মোটামুটি 13 থেকে 14 মধ্যে হয়, তাহলে একটা জাইগোট ফর্ম করবে। কারণ কি, 2 দিন আগে থেকে হয়েছে, 2 দিন বাঁচছে এবং সে পেনিট্রেট করে ঢুকছে এবং সেখানে সে জাইগোট ফর্ম করছে। আবার উল্টো দিকটাতে ভাবুন যে 16 তারিখে কি 17 তারিখে হয়েছে, হ্যাঁ, কিন্তু আর মাত্র 2 দিন বাঁচছে, তাহলে 19 তারিখে যদি একটা স্পার্ম সেখানে যদি জাইগোট ফর্ম করার মতো উপনীত হতে পারে, তাহলে সেখানে একটা হতে পারে। কিন্তু তারপরে কিন্তু আর সম্ভব নয়, কারণ স্পার্মটা কিন্তু, ওভামটা কিন্তু ততদিনে কিন্তু মারা যাচ্ছে, হিউম্যান বডিতে কিন্তু আর থাকতে পারছে না। এইবার একটা ঘটনা হয়ে গেল। তাহলে হিসেব করে দেখুন, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক নরমালি 28 দিন অন্তর হয়, তাদের ক্ষেত্রে আমরা সব থেকে যদি আগে যদি আমরা ওভুলেশনের সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে 8,
এবং সব থেকে যদি পিছিয়ে গিয়ে থাকে উইথ তার সাথে দুদিন যদি তার বেঁচে থাকার লাইফ স্পানটাকে আমরা ধরি, তাহলে 19 তারিখ, তাহলে এই 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যদি কোনো স্পার্ম যায় সেখানে কিন্তু সম্ভাবনা বেশি। সেই জন্য দেখুন পিরিয়ডের পর থেকে দেখুন আস্তে আস্তে করে এইখানে মাত্র ঘোরাচ্ছে ইনফার্টাইল পিরিয়ড, এইখানে কিন্তু কখনোই সহবাস করলে কোনো ধরনের প্রেগনেন্ট হবে না, কারণ এখানে কোনো অভুলেশন শুরুই হয়নি। স্পার্ম হতাশ হয়ে সেই কানন কুঞ্জ থেকে ফিরে আসবে, সে কিন্তু মিলনের জন্য পাবে না। এইবার হচ্ছে কি অভুলেশন যদি একটু আগে হয় তাহলে এটা হচ্ছে পিক টাইম, এই 12 থেকে 14 দিন, এটা হচ্ছে খুব জায়গা। এর ভিতরে দেখুন এই যে 8-10 মাত্র সেমি ফার্টাইল, মানে একটা সম্ভাবনা আছে, কেন যদি সেই ওভামটা একটু আগে অভুলেটেড হয়, তাহলে 40 to 60%। মোস্ট হচ্ছে 12 থেকে 13, মানে 11, 12, 15, এটা হচ্ছে পিক টাইম। যে সকল পেশেন্ট আমাদের কাছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য আসে, আমরা সবসময় বলি যে এই সময় সহবাস বন্ধ রেখে স্পার্মকে আরো কনসেন্ট্রেট এবং তাকে ঘনীভূত এবং তাকে কি বলবো একটা সজীব সত্তা এনে আপনি 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে স্ত্রীর সাথে মিলিত হন, এইটা হচ্ছে আমাদের অ্যাডভাইস থাকে। তাহলে হবে কি সে সম্ভাবনাটা প্রবল হয়। তবে 17-19 কিন্তু হতে পারে, কিন্তু কোনো অবস্থাতে কিন্তু 20, 21, 22, 23, 24, 25, দেখুন এখানে 32, 26 পর্যন্ত করে প্লাস মাইনাস 2 ডেজের হিসেবটা দেওয়া আছে। তাহলে এই সাইকেলটা যদি আমরা মনে রাখতে পারি, সবার তো আর 1 তারিখে মেনস্ট্রুয়েশন হয় না, যেদিনই হোক সেদিন থেকে আপনাকে কিন্তু ধরে নিতে হবে 8 থেকে 10 দিন পর্যন্ত সেফ পিরিয়ড, তারপরে 10 তারিখ পরবর্তী 19 দিন পর্যন্ত এটা দিন হিসেবে যদি করেন তাও ভালো, ডেঞ্জার পিরিয়ড, এবং আজ থেকে তারপরটা কিন্তু আবার হচ্ছে সেফ পিরিয়ড। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আর এইভাবে এখানে তো পরিষ্কার লেখাই আছে, তবে এটা নিয়ে এইটুকু আমার অন্তত বলার দরকার ছিল বলে আমার মনে হচ্ছে যে সেফ পিরিয়ড সম্বন্ধে একটা ন্যূনতম ধারণা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু এই ফার্টিলাইজেশন সম্বন্ধে বেসিক নলেজটা কিন্তু আমাদের এসে যাবে। আমরা যারা এই জায়গাটা জেনে গেছি তাদের ক্ষেত্রে হয়তো মোটেই আনন্দদায়ক বা কি বললেন ও তো সবাই আমরা জানি, আমরা জানতেই পারি, কিন্তু আমরা জানি না যারা, তাদের জন্য আমরা বলেছিলাম। এবার তো একটা প্রশ্ন হলো যে ফার্টিলাইজেশনের ব্যাপারটা কি, ফিজিওলজি অফ ফার্টিলাইজেশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি স্পারমেটোজোয়া প্রথমে সার্ভিক্সে, তারপরে ইউটেরাসে, তারপর যেটাকে বলা হচ্ছে ইউটেরোটিউবাল যে জাংশন সেখানে, এবং আস্তে আস্তে সেটা গিয়ে পৌঁছবে কোথায়, অ্যাম্পুলাতে। আমি আগেরটাতেই যাচ্ছি, আগে বলে নিচ্ছি ব্যাপারটা কি। আমরা প্রত্যেকেই জানা আছে সার্ভিক্সের অসের ভিতর দিক দিয়ে ইউটেরাস পর্যন্ত গিয়ে আস্তে আস্তে রাইট সাইড ও লেফট সাইড দুদিকেই কিন্তু স্প্রেড করে। যেদিকের ওভারি থেকে সিক্রেশন হয় সেদিকেই ফার্টিলাইজেশনটা ঘটে, এবং আস্তে আস্তে ইউটেরো ফেলোপিয়ান টিউবের যে জাংশন আছে সেই জাংশনে স্পার্ম, সেদিকে কিন্তু অপেক্ষা করে আপনার ওভাম, অ্যাম্পুলা থেকে দুজনের ভিতরে একটা মিলন ঘটে। আবার আস্তে আস্তে সেক্ষেত্রে ইমপ্ল্যান্টেশনটা কোথায় হয়, ফিরে এসে ফান্ডাসি হয়। এবার যদি আমরা একটা ছবি দেখে নিই, যেখানে আজকে ডক্টর যদি জাহাঙ্গীর স্যার যদি থাকেন, আসলে উনি যেভাবে বুঝিয়েছেন তারপরে আর কারো মানে বোঝা সম্বন্ধে আর উচিতই নয়, কিন্তু আমি যেভাবে ফার্স্ট বলি এটা তো প্রচন্ড দ্রুত বলার একটা প্রবণতা, বাজে প্রবণতা বা বাজে স্বভাব আমার ভিতরে আছে। তবু তার কথা মনে রেখে, ডক্টর জাহাঙ্গীরকে কথা মনে রেখে আমি এবার একটু ধীরে ধীরে বলে করছি। তাহলে এই যে নীল রঙের, আপনারা যারা মোবাইলে দেখছেন বা স্ক্রিনে দেখছেন, যদি দেখতে না অসুবিধা হয় তাহলে আপনাদের স্ক্রিনটাকে একটু বড় করে নিন, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। এই দেখুন পাথওয়ে, আমি এটা হেডিং দিয়েছি কি পাথওয়ে অফ স্পার্ম অ্যান্ড ওভাম, অর্থাৎ ওভাম স্পার্ম কিভাবে কতটা পথ অতিক্রম করে, ওদিক থেকে ওভাম কত দূরে আসে, তাদের কোথায় মিলিত হয়, জাইগোট হয়, এবং ফরমেশন অফ দ্য জাইগোট অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, এবং কোথায় তারা গ্রথিত হয় বা ইমপ্ল্যান্ট মানে একটা বীজকে বপন করা যেটাকে বলা হয় সেটা কোথায় হয়, সেটা সম্বন্ধে একটা রাফলি কনসেপশন আমরা নিয়ে নিতে চাই। তাহলে এই যে নীল রঙের যেটা অ্যারো বা কাজটা যেটা দেখছেন, সেটা দেখুন তীর দিয়ে আস্তে 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 দেখুন নীল রঙের তীরটা আছে আইদার রাইট অথবা লেফট সাইডে, এই পাথ ধরে সে কিন্তু আস্তে 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 করে এগিয়ে যেতে 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 সে এই সাইট অফ ফার্টিলাইজেশন, এইখানটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, এইখানে সে কিন্তু ওয়েট করে।
এইখানে কিন্তু জায়গোট ফর্ম হয়, আবার আস্তে 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 ব্যাক করতে করতে ফিরে এসে দেখুন লাল রঙের তীর চিহ্ন দেওয়া আছে, মানে যাওয়াটা দেখিয়েছিলাম আমরা নীল চিহ্ন দিয়ে, ওর ফেরাটা দেখাচ্ছি আবার সেই মৌসুমী বায়ুর মতো কোন পথে যাচ্ছি কোন পথে ফিরে আসছি তার যে একটা দিন ভিত্তিক হিসেব থাকে, এখানে সেই জিনিসটা কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং ফিরে এসে এই ইমপ্ল্যান্টেড জায়গোট যেটা, এই জায়গাটা কিন্তু দেখানো হয়েছে। তাহলে আমাদের এই ছবি আমরা প্রচুরবার দেখেছি, অনেকবার দেখেছি, অতএব এটা নিয়ে আমাদের আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। কিন্তু এইবার আমি যে জিনিসটা বলবো সেই জায়গাটাতে চলে যাচ্ছি। দেখুন ওই আগের ছবিটাকে ফলো করুন, আগের ছবিটা হয়তো ডান দিকে হয়েছিল, এটা বাঁ দিক, এর কোনো চিন্তা নয়। অর্থাৎ প্রথম দিন জিরো ডেটে কোথায় গিয়ে হচ্ছে, জিরো ডে মানে যেদিন জাইগোট ফর্ম হচ্ছে বা ফার্টিলাইজেশন হচ্ছে সেই জিনিস থেকে আমরা জিরো ধরছি। তারপর জাইগোট হচ্ছে, অ্যাম্পুলা দিয়ে ফেলোপিয়ান টিউবুলে যাচ্ছে, তারপর ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, হ্যাঁ, এখানে কিন্তু কতগুলো সেল ডিভিশন হয়ে মলুরার উপর দিক দিয়ে কিন্তু ফিরে আসছে। এই জায়গাটা আমরা যখন স্যারদের কাছ থেকে ক্লাস 11-12-এ বা পরবর্তী ক্ষেত্রে যখন ডাক্তারি পড়তে গিয়ে পড়েছিলাম, তারা কিন্তু সবসময় আমাদেরকে বুঝিয়েছিলেন ছবি এঁকে। আমরা কিন্তু কখনো ডিসেকশন ফার্স্ট পিরিয়ডে বা প্রথম দিকে কিন্তু ক্লাসের দিকে পাইনি, যেটুকু পেয়েছি পরের দিকে পেয়েছি। তো সেইভাবে কিন্তু সারফেস অ্যানাটমি ধরে আমাদেরকে পড়িয়েছিলেন। একটা সেখান থেকে ফিমেল বডিকে সাকসেস অ্যানাটমি করে দেন না, কিছু ড্যামেজ ছিল, ছেলেদেরকে দিয়ে আমাদেরকে পড়ানো হতো, আমরা সেটা নিয়ে একটু আর এনজয় করতাম, কিন্তু আমরা শিখতাম। তো তখন ছিল কি, আমরা ওই পড়েছি, ড্র করেছি, আমরা সেই জায়গাটা কল্পনা করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে কিভাবে হয় স্যারেরা হয়তো অনেক সময় বেলুন দিয়ে বা টিউব দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আজকে আমি সেই বলতে চাইছি যে নলেজের চেয়ে আপনাকে ইমাজিনেশন যদি ঠিকভাবে না হয়, আপনি কিন্তু কখনো এই জায়গাটাতে ফলবৃদ্ধি হতে পারবেন না। তাহলে কি ঘটনা ঘটে আজকের এই 2022 সালের প্রথমের দিকে এসে, আমাদের কিন্তু আর কারো ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন ড্যামি বা যে সকল স্বাস্থ্য বিষয়ক যে সকল ভিডিওগুলো থাকে তা থেকে কিন্তু আমরা যথেষ্টই ওয়াকিবহাল হয়ে যে কিভাবে এই 20 থেকে 22 দিনের ঘটনাটা ঘটে। তো আমি আজকের এই এতে 3টে স্লাইড আপনাদেরকে দেখাবো। 3টে স্লাইড আপনাকে, 3টে স্লাইডের কোথাও ডামি পাবেন, একই ঘটনা কিন্তু বিভিন্নভাবে দেখানো হয়েছে। আগে আমরা দেখি, দরকার হলে আমরা একটা স্লাইডকে দুবার দেখব। এখানে এক দুটো আমি রহস্য ঠিক নয়, অর্গানন মেনে দু একটা আমি কথা বলার চেষ্টা। অমরনাথ স্যার আছেন, আজকে আমি তাকে ডেকেছিলাম এই জন্যেই যে এইখান থেকে আমি কিছু প্রশ্ন রাখবো, যদি আমাদের সেই উত্তর আমরা যদি খুঁজে পেতে পারি, আমরা তো পেয়েছি আমি আমার মতো করে, কিন্তু অমরনাথ স্যার যদি সেই প্রশ্নের উত্তরটা নতুন ভাবে যদি আমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন, আমরা কিন্তু হোমিওপ্যাথি কিন্তু এখানে উপকৃত হবে। অন্তত আমি হোমিওপ্যাথি উপকৃত হবে এটা বলে আমার ধৃষ্টতা, মাফ করবেন, আমরা বেশ কিছুটা উপকৃত হব আমাদের এই মাসুম ভিত্তিক চিন্তা ভাবনা। তো চলুন আমরা একটা স্লাইড, এটা একটা কি বলবো, এটাকে কি বলা হয় এখন, আমরা একটা ভিডিও ক্লিপ দেখে নিচ্ছি। আপনারা একটু সাউন্ডটা বাড়িয়ে নিন, দেখুন। Fertilization is the epic story of a single sperm facing incredible odds to unite with an egg and form a new human life. It is the story of all of us. During sexual intercourse, about 300 million sperm enter the vagina. Afterward, once inside the cervix, the sperm continue swimming toward the uterus, though millions will die trying to make it through the mucus. Some sperm remain behind, caught in the folds of the cervix, but they may later continue the journey as a backup to the first group. Inside the uterus, uterine contractions assist the sperm on their journey toward the egg. However, resident cells from the woman's immune system, mistaking the sperm for foreign invaders, destroy thousands more. Next, half sperm head for the empty fallopian tube, while the other half swim toward the tube containing the unfertilized egg. Now, only a few thousand remain. Inside the fallopian tube, tiny cilia push the egg toward the uterus. To continue,
The sperm must surge against this motion to reach the egg. Some sperm get trapped in the cilia and die. During this part of the journey, chemicals in the reproductive tract cause the membranes covering the heads of the sperm to change. As a result, the sperm becomes event causes changes in the egg membrane that prevent other sperm from attaching to it. Next, the egg releases chemicals that push other sperm away from the egg and create an impenetrable fertilization membrane. As the reaction spreads, the zona pellucida hardens, trapping any sperm unlucky enough to be caught inside. Outside the egg, sperm are no longer able to attach to the zona pellucida. Meanwhile, inside the egg, hundreds of other characteristics. This new single cell, the zygote, is the beginning of a new human being. And now the cilia in the fallopian tube gently sweep the zygote toward the uterus, where he or she will implant in the rich uterine lump, growing and maturing for the next 9 months until ready for birth. তাহলে আমরা খুব সংক্ষেপে দেখলাম, কিন্তু যেটা দেখলাম আমি আরেকবার এক জায়গায় 33 সেকেন্ড থেকে 40 45 সেকেন্ড পর্যন্ত আমি দেখাবো এবং ছোট ছোট ক্লিপ দিয়ে দেখাবো। আপনারা এবার কি দেখবেন একটু আগে তাহলে বলে দিই। আমি আপনাকে দেখাবো স্পার্ম ডবল হেডেড, আমি দেখাবো খুব বেশি লম্বা লং টেল এবং খুব শর্ট টেল। দেখে নি আরেকবার। During sexual intercourse, about 300 million sperm enter the vagina. Millions of them will either flow out. খেয়াল করুন, এই জায়গাটা ডবল হেডেড, একটু খেয়াল করুন। এই দেখুন এটা ডবল হেডেড, এই দেখুন এটা ডবল হেডেড, ডবল। সাপের যেরকম দুটো মাথা আমরা অনেক সময় দেখি, বা কতটা বাস্তব যায় না, অনেক সময় দেখাও যায়, হ্যাঁ। কিন্তু এই ছবি থেকে আমরা এই জায়গাগুলো বা এই যে অসুস্থ মাথা, 4টে অবস্থা হয়, দুটো মাথাওয়ালা হয়, খুব বড় মাথাওয়ালা হয়, ছোট মাথাওয়ালা হয়, লেজ দুটো হয় এবং লেজ অসুস্থ হয়। এই জায়গাগুলো কিন্তু আমরা খুব খেয়াল করলে কিন্তু আমরা জায়গাটা বুঝতে পারি বা দেখতে পারি। এবার এই আপনার অন্য একটা জায়গার দেখাবো, তবে এখন আরেকবার সেই যেটা বলা আছে করোনা রেডিয়েটা আর জোনা প্যালুডা, অর্থাৎ এই দুটো হচ্ছে একটা অঞ্চল কোথায় ওভারির সেলে থাকে, ওভামের সেলে থাকে। একটা স্পার্ম ওখানে পেনিট্রেট করে গেলেই সে কিন্তু সেটাকে ব্লক করে দেয়, বন্ধ করে দেয়। আর লক্ষ লক্ষ স্পার্ম দৌড়চ্ছে একটা ওভামকে ফার্টিলাইজ করার জন্য। তাহলে এই যে পুরুষ এবং প্রকৃতি মিলনের জন্য যে একটা ব্যাকুলতা একটা স্পার্মের, এবং ওই একটি ওভাম একটি মতো স্পার্মকে পেয়ে গিয়েই সমস্ত আর রোধ করে দিকে দাঁড়িয়ে পড়লো, এখান থেকে কি আমাদের মায়াজমের সূত্রপাত নয়? প্রবল আসক্তির সাথে দৌড়ে যাওয়া, পাওয়ার জন্য সবাইকে পিছনে ফেলে হিংসার সে মারামারি করে যেভাবে হোক আমাকে আত্মপ্রতিষ্ঠা করতে হবে তার জন্য সংগ্রাম। আর যেই মাত্র ওভাম তার ওই সার্কেল অর্থাৎ জোনা প্যালুসিটার মধ্যে দিয়ে যা ঢুকে গেল, অমনি সে ব্লক করে দিয়ে আর কাকে কন্ট্রোল করতে দিচ্ছে না, নিজের রাজত্ব বিস্তার করার জন্য যেখানে দাঁড়িয়েছে। এইখান থেকে কি সেই স্বার্থপরতা বা হানাহানির সূত্রপাত হয় না? যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি সৃষ্টির মূলেই কিন্তু রয়ে গেছে এই ধরনের হানাহানির চিন্তা। অনেকে বলতে পারে না আমাকে, স্যার তাহলে কি মানবিকতা বলে কিছু নেই? আমি বলবো হ্যাঁ, মানবিকতাটা কিন্তু শেখানো হয়। আমরা আমাদের সন্তানকে মানবিক হতে বলি, ভালো হতে বলি, সেটা কিন্তু আমার চরিত্র নয়। আমরা সেই চরিত্রটাকে সৃষ্টি করি, কিন্তু আমাদের মূল জিনিসটা কি? সেই জেনেসিস, যে জেনেসিস মানে হচ্ছে দুজনকে পাওয়ার জন্য ব্যাকুলতা, তার জন্য পৃথিবীর জাহান চলে যাক, আমরা কিন্তু আমাদের জায়গাতেই থাকবো। পরের ক্লিপটা দেখুন।
At the start of the menstrual cycle, a cohort of follicles starts to grow, but generally only one continues to develop. The follicle is referred to as the dominant follicle. In its interior, the follicle contains an immature oocyte. This follicle increases in size by 1 to 2 millimeters per day. The follicle produces estrogen and causes the lining of the uterus, the endometrium, to thicken. Around day 12 to 14 of the cycle, the follicle has grown to the size of about 21 millimeters. The rupture of the follicle ensues, which is called ovulation, and the mature ovule is released. The fallopian tube's fimbriae move towards the ovary and catch the oocyte that stays near the ampullary zone of the tube, waiting to be fertilized. When intercourse occurs, the semen deposited in the vagina starts its ascension into the tube, and the sperm eventually arrive at the oocyte. One of these will succeed in penetrating into the interior of the oocyte. One day following fertilization, a cell with 2 nuclei is observed, at which point in time it is called an embryo, and it divides itself. 2 days after fertilization, the embryo is made up of 4 cells and moves along the tube in the direction of the uterus. At the end of 4 days, the embryo continues to divide itself, at which point it is called the morula. And the interior of the embryo has an area of liquid, and this is called the blastocyst. The blastocyst migrates to the uterus and surrounding membrane, process of hatching, and the embryo begins to implant in the endometrium of the uterus. এবার 3 নম্বর ক্লিপটা একসাথে দেখে আমরা আলোচনা করব। Fertilization in humans is internal. It takes place inside the body of the female. Semen, which contains the sperms, is introduced into the female genital tract during the copulation. The deposition of sperms in the vagina is called insemination. Human sperms are motile and rapidly swim towards the ovum, lying in the fallopian tube. The sperms pass the cervix, enter the uterus, and finally reach the ampullary isthmic junction of the fallopian tube. This is the site where the ovum lies and fertilization takes place. When a sperm meets the ovum is in the secondary oocyte stage. It has not yet completed its second male. The fusion of sperm and ovum is called fertilization. For fertilization to take place, the sperm will be released in the vagina during the period that the egg is alive, that is, within 24 hours after ovulation. The sperm has to pass through the corona radiata and the zona pellucida to reach the plasma membrane of the ovum. When it reaches the zona pellucida, the acrosome releases its contents of lytic enzymes. These enzymes dissolve the zona pellucida. The sperm plasma membrane then fuses with the egg plasma membrane. This fusion triggers the secondary oocyte to complete its second meiotic division. The second meiotic division is also unequal and leads to the formation of a second polar body and a haploid ovum. The nucleus of the ovum is now called the female pronucleus. The cortical granules present below the egg plasma membrane release enzymes which harden the zona pellucida and block further entry of sperms. This nucleus now enters the cytoplasm of the ovum. The nucleus is now termed the male pronucleus. The male and female pronuclei come together and fuse. The male and female chromosomes. This event is called karyogamy or amexis. Fertilization is thus completed. The fertilized ovum is called the zygote.
identical twins are formed when the zygote splits into two. Each split portion then develops into a complete neutral, and both are exactly identical to each other. On the other hand, non-identical or fraternal twins are formed when two separate eggs develop in the mother's body, and they get fertilized by two separate sperms. The zygote is diploid since it contains two sets of chromosomes. Human beings have 46 chromosomes, out of which 4 are autosomes, and the remaining 2 are sex chromosomes. The human male contains 44 autosomes plus 1 X and 1 Y chromosome. So, 50% of the gametes formed by the male will have X, and 50% will have Y chromosomes. The human female contains 44 autosomes plus 2 X chromosomes. So, all gametes formed by the female will have X chromosomes. The sex of the baby depends on the sperm that fertilizes the ovum. The ovum contains 1 X chromosome and 22 autosomes. If the sperm that fed the ovum carries an X chromosome, then the zygote will have 2 chromosomes, and the embryo will develop into a female offspring. But if the sperm that fertilizes the ovum carries a Y chromosome, then the zygote will have 1 X and 1 Y chromosome, and the embryo will develop into a male offspring. After fertilization, the zygote moves down towards the uterus, all the while undergoing a series of mitotic divisions. This series of cell divisions, by which a single fertilized egg cell is transformed into a multicellular blastula, is called cleavage. The cells formed by cleavage are called the blastomere. Cleavage transforms the single-celled zygote into the many-celled blastula, then the 16-celled morula, and finally the hollow blastocyst. The blastocyst contains an outer layer of blastomeres called the trophoblast layer and an inner mass of blastomeres attached to the trophoblast. The inner blastomeres together constitute the trophoblast layer attaches to the endometrium, and the cells of the inner cell mass continue differentiation and development. The blastocyst burrows into the uterine lining. This occurs about 7 days after fertilization. The embedding of the blastocyst into the wall of this is called implantation. The blastocyst sinks into a pit formed in the endometrium. The endometrium grows around it, and the blastocyst gets completely buried in it. After successful implantation, the embryo continues its development. তাহলে এন্ডোমেট্রিয়াম করার পর এবার থেকে তার শুরু হবে তার 280 তো, তাহলে এদিক থেকে 7-8 দিন কেটে গেছে, বাকি ইডিডি পর্যন্ত একটা সম্ভাবনা। তো এখানে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের তাহলে একটা মোটামুটিভাবে সুস্পষ্ট ধারণা এলো, তার সাথে কিন্তু 3-4টে প্রশ্ন লাস্টের স্লাইডটা থেকে এসেই যায় যে তাহলে টুইন বেবি কখন হয়, একাধিক সন্তান একই গর্ভে একই সাথে আসে, 2 জায়গায় আমরা 3টেও দেখেছি, কেন দুজনেই মেল হবে অথবা কেন দুজনেই ফিমেল হবে, তার সাথে মাসিক বিভাজন, এবং আরো একটা জিনিস আমরা যেটা পেলাম বা পাবো সেটা হচ্ছে কিরিওটাইপের অ্যানালাইসিস। প্লিজ দোহাই তো একটুকু চুপ কর, সে একই কথা, কিরিওটাইপ অ্যানালাইসিস সম্বন্ধে আমাকে বলবেন না, কারণ স্টিচবার্জারের অতখানি পড়াশোনা আমার কিন্তু নেই জেনেসিসের উপরে। এমনি যেটুকু ক্লাস 10-12 এখন যেগুলো পড়ানো হয় তখনই আমার জানা আছে। কিন্তু মূল এবং মোজা যদি আপনি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে যান, এই প্রত্যেক জায়গা যদি আপনাকে যেটা আমি প্রথম দিনই বলেছিলাম
যে কোথায় আমাদের ইন্টারাক্ট হচ্ছে, কোথায় আমাদের ভুল হচ্ছে, মানে আমাদের মানে দুটো যায়, ফার্টিলাইজেশন হবার না জন্য কি ঘটনাটা ঘটছে এবং আমরা সেটাকে ঠিক ভাবে জানতে পারছি কিনা, এই অংশটা যদি পুরো ভেদ করতে পারি বা বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি তো ঘটবেই, তার সাথে আমরা হোমিওপ্যাথির অন্তত আরেক ধাপ এগিয়ে যেতে পারবো। এই জন্যেই আমাদের চিন্তা ভাবনাটা অনেক বেশি বিজ্ঞানসম্মত হয়েছে। আমাদের মেডিসিন কনস্টিটিউশনাল হতে পারে, আমাদের মেডিসিন ম্যাথমেটিক হতে পারে, আমাদের মেডিসিন পার্টিকুলার বা কম বেশি স্পেসিফিক নন স্পেসিফিক, যেভাবেই না কেন আমি কি ঘটাতে চাইছি, কোন মাঠে কি খেলতে চাইছি, এটাই যদি আমার কাছে সুস্পষ্ট না হয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু চিকিৎসকের কাছে কিন্তু আমরা ওই মাথা নত করে বসে থাকার মতো হবে আর কি। সেটা তো আমরা চাই না। আমরা হোমিও দর্পণ সেই জায়গা থেকে অনেকখানি উঠে আসবো, এটা একটা যেন আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং উঠে আসতে আমরা চাইও। তাহলে সেইভাবে কিন্তু আমাদের সেই জায়গাগুলোকে বুঝতে হবে। বা আমি যতটুকু দেখানোর চেষ্টা, মশলা আজকে আমি খুব ফাঁকি মেরেছি, বলেছি কম, স্লাইড দিকে বেশি, কিন্তু আমার জন্য মনে হয়েছে এই স্লাইড গুলোকে যদি আমরা মর্মের ভিত্তিতে পারি, যদি উপলব্ধি করতে পারি, যেটুকু বলেছি এটা কিন্তু নয়, সৃষ্টিকর্তার এত বড় রহস্য আমরা কখন এই 30 মিনিটের ক্লাসে বা 30 বছরে কিন্তু কখনো উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমাদের জানা উচিত যে কোন ফেনোমেননের জন্য কোনো কিছু। তো আজকে যেটা আমাদের উদ্দেশ্য ছিল, আমার যেটা উদ্দেশ্য ছিল যে ফিজিওলজি অফ দ্য ফার্টিলাইজেশন, সেটা সম্বন্ধে যতটুকু আলোকপাত করা, কিভাবে কোথায় কি ধরনের ঘটনা ঘটে, সেই সঙ্গে তুমি জায়গাটা অর্থাৎ এইখান থেকে সার্ভিক্স থেকে শুরু করে এই জার্নিটা গিয়ে আবার সেখান থেকে ফিরে এসে এন্ডোমেট্রিয়ালে তার পেনিট্রেট করা, স্থির হয়ে বাঁচার যে চেষ্টা, এটা ডেস্ট গুলো জায়গার আছে, কোন ফেলোপিয়ান কোন জায়গায় কিভাবে এই ধরনের ব্লাস্টোসাইট সেলগুলো হয় বা কতদিন পরে সেটা লাভ করে, এমব্রয় কিভাবে হয়, আমরা মোটামুটি একটা কনসেপশন পেলাম। খুব যে বেশি আমাদের জানা দরকার আমি সেটা বলবো না, কিন্তু যতটুকু জানা দরকার সেটুকু তো জানতে হবে। আসলে কি শুনুন, জানা ব্যাপার নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি এইটুকু জিনিস তাহলে এইটুকুনি জানুন, আপনি যদি আরেকটু বেশি জানতে ইচ্ছা হন তাহলে আপনাকে আরো জানতে হবে। আর আপনার যদি জানার বাসনা অসীম হয়, মানে আমার চেয়ে যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি সারা জীবন ধরে জানাটা কি সেই পথ চলার আনন্দেই, আমার এই পথ চলাতেই আনন্দ যেরকম বলেছিলেন, আপনি কিন্তু সেইভাবেই চলতে পারেন। অতএব পরে ইনফার্টিলিটির কজগুলোকে বলবো, তার আগে আমার জন্য চেঞ্জার পিরিয়ড সম্বন্ধে যদি সুস্পষ্ট ধারণা আমাদের না আসে এবং ফার্টিলাইজেশনটা কি যদি আমি ছোট্ট মগজে আমাদের ঢুকিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু পরের ধাপটা এগোবে না। তো আজকে এইটুকু বলে, আমাদের তো কথা ছিল ক্লাস আমরা 45 মিনিটে শেষ করব, আশা করি আমি শেষ করতে পেরেছি। আপনারা সব থাকুন এবং আগামী দিনগুলো যাতে ইনফার্টিলিটি থেকে মহিলারা, আমাদের মায়েরা যাতে বেরিয়ে আসতে পারে, প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি। যতক্ষণ ধরে হোমিও দর্পণে ছিলেন তারা প্রত্যেককে আমার অভিনন্দন, ভালোবাসা জানালাম। আর প্রেজেন্টেশনে যদি কোনো প্রকার থেকে থাকে, কারণ আমি কখনো এইভাবে প্রেজেন্টেশন করিনি, যা কিছু শেখা এই হোমিওর আনুকূল্যে। শুধু আমাদের ইসমাইল খান আমাকে একবার রিকোয়েস্ট করেছিলেন যে একটু ভালোভাবে কোনো মুভি টাইপের কিছু, তখনই মাথায় ঢুকে গেল, ঠিক আছে অন্যের জন্য না সই, পড়াশোনার জন্য তো এতটুকু কিছু খাটাই যায়, তাই আমি খেটেছি। এর ভালো লাগাটাই আমার সব থেকে ভালো লাগা বলে মনে করছি। নমস্কার, আপনারা ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, যে আপনি এত সুন্দর আসলে ডে বাই ডে আসলে এত হচ্ছে, আসলে সত্যি অভাবনীয় আমার কাছে মনে হয়। বিকজ হচ্ছে আপনি প্রতিনিয়ত নতুন নতুন আমাদেরকে স্লাইড ইউজ করে নতুনত্ব নিয়ে এসে আমাদেরকে এই ক্লাসগুলো উপহার দিচ্ছেন। আপনার নিজের ভোকাল এবং জ্ঞানের কারিশমা আগে আমরা দেখেছি, এখন আমরা নতুন আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং আশা করি আরো যত দিন যাবে আরো অনেক অনেক বেটার কিছু আমরা আরো পাবো। এবং আমার ক্ষুদ্র একজন মানুষের কথা কিছুটা হলেও